নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আর আজ আমি এসে গেছি আর একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে, যা শুনে আপনার গায়েও কাঁটা দিয়ে উঠবে। আজকে ঘটনাটি পাঠিয়েছে বাংলাদেশের ইয়াছির আরাফাত রামিম। তিনি ঠিক যেমনভাবে লিখে পাঠিয়েছেন, আমি ঠিক তেমনভাবেই পড়ে শোনালাম। আজকে যে ঘটনাটা তোমাদের বলবো সেটা অনেক বছর আগের। অনেক বছর বললে ভুল হবে, এই ধরো কয়েক বছর আগের। তো এক ব্যক্তি আমার বাসায় আসে। সে এসেছে তার ব্যক্তিগত গাড়ি নিয়েই। দেখে বেশ ধনী বলেই মনে হলো। যথারীতি আমাকে সালাম দিয়ে আমার সামনের সোফায় বসে পড়লেন। আমি বললাম, আপনার কি কোনো সমস্যা হয়েছে? অবশ্য সে আসবে আমি আগে থেকেই জানতাম। আমার এক পরিচিত ব্যক্তি আমার খবর তাকে দিয়েছেন। সে নাকি অনেক সমস্যায় রয়েছে, আমাকে বলল সমাধান করতে। আমি আর তাকে না বলতে পারলাম না। তার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, তাই আমি তাকে একটা নির্দিষ্ট সময় আমার বাসায় আসতে বলি। যদিও তখন আমি এই সমস্ত কাজ খুব একটা করতাম না। লোকটি বলল, হুজুর, আমি অনেক বড় সমস্যায় পড়েছি, দয়া করে এই সমস্যা থেকে আমায় বের করুন। আমি অনেকটা চিন্তিত হয়ে বললাম, আচ্ছা, সেটা পরে দেখা যাবে, আগে বলুন আপনার কি সমস্যা হয়েছে। তারপর লোকটি তার সমস্যার কথা বলতে শুরু করলো। লোকটি থেকে যা শুনলাম তা ঠিক এই রকম। আমার বাবা একজন ধনী ব্যক্তি ছিলেন। সেই সুবাদে আমরাও তার সম্পদের কিছুটা অংশ পেয়েছি। আমরা বলছি কারণ আমরা 3 ভাই 2 বোন। আমার বাবার 20 বিঘা জমি ছিল। সেখান থেকে 3 ভাইকে 5 বিঘা করে 15 বিঘা। সেখান থেকে 3 ভাইকে 5 বিঘা করে 15 বিঘা সমান ভাগে ভাগ করে দিলেন। আর বাকি 2 বোনকে 5 বিঘা করে দিলেন। অবশ্য বোনদের জমি না দিলেও চলতো, কারণ ওরা 2 জনই বিদেশে থাকে। তাও বাবার দায়িত্ব পালন করেছেন আর কি। আমি 5 বিঘা জমি পেয়েছি, তবে আমি যে জমিটা পেয়েছি সেটা মোটামুটি ভালো জায়গাতেই পড়েছে, কারণ সেটা শহর থেকে কিছুটা ভেতরে, কিন্তু জমিটা শহরের মধ্যেই। যেহেতু শহরের মধ্যেই, তাই ভাবলাম এই জমি নিয়ে কোনো ব্যবসা করব। প্রথমে ভেবেছিলাম একটা ফ্যাক্টরি দেব, কিন্তু ফ্যাক্টরি সম্পর্কে আমার কোনো জ্ঞান বা অভিজ্ঞতা নেই। তাই পরে অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলাম যে সেখানে একটা বড় বিল্ডিং করব আর ভাড়া বাসার ব্যবসা করব, কারণ শহরের দিকে বাসা ভাড়ার ব্যবসাটা প্রচুর চলে। কোনো লসের ঝুঁকি নেই, শুধু লাভই লাভ। শুধুমাত্র একবারের ইনভেস্টমেন্ট, আর বাকি সারাটা জীবন আরামে কাটানো। এই ভেবেই ঠিক করে ফেললাম যে এই জায়গায় ইনভেস্ট করব, বাসা ভাড়ার ব্যবসাটাই করব। তবে বেশি ইনভেস্ট মানে বড় বিল্ডিং। আমি তো আগেই বলেছিলাম আমার বাবা একজন ধনী ব্যক্তি ছিলেন, তাই তার টাকারও অভাব ছিল না। আমাদেরও তার টাকা ভাগ করে দিয়েছেন। টাকার পরিমাণ অনেক বেশি ছিল। আমার ভাগে 25 কোটির মতন পড়েছে। তাই ঠিক করলাম এই 25 কোটি থেকে 5 কোটি দিয়ে একটা বড় বাড়ি বানাবো, আর ফ্ল্যাট সিস্টেমে ঘর থাকবে, সেগুলোই ভাড়া দেব।
সব ঠিকঠাক করে ফেললাম, ইঞ্জিনিয়ার দিয়ে মাপও করে ফেললাম, আর সেই সাথে একটা কনস্ট্রাকশন কোম্পানির সাথে চুক্তিও হয়ে গেল। 10 তলা বাড়ি করব। তাই সেটা আমি আমার স্বপ্নের বাড়ি বানাতে চাইছিলাম। এদিকে বাজেট 5 কোটি থেকে বেড়ে গিয়ে 8 কোটি হয়ে গেল। তারা বলল, সুন্দর জিনিস আর ভালো জিনিস বানাতে তো দাম তো একটু বেশিই হবে। যাই হোক, কাজও শুরু হলো। বাড়ির কাজ আস্তে আস্তে এগোতে শুরু করে। তবে বাড়ির কাজ শুরু করানোর আগে আমি জমিতে মিলাদ পড়িয়েছি, আর জমিটা দোয়া পড়ে বন্ধ করে দিয়েছি। এদিকে বাড়ির কাজ শেষ হতে হতে প্রায় 2 বছর সময় লাগে। 2 বছর লাগলেও বাড়িটা সুন্দর করে বানাতে পেরেছি, এতেই আমি খুশি। আমি বাড়ি বানানোর পর ভাবলাম, বেশি ভাড়ায় হয়তো লোকজন আসবে না, কারণ সেখানে বাড়ির অভাব ছিল না। তাই আমি অনেক কমেই ভাড়া রেখেছি। বাসার ভাড়া কম শুনে লোকজন আসে। এভাবে প্রায় পুরো বাড়ির প্রত্যেকটি ফ্ল্যাটই ভাড়া হয়ে যায়। এভাবে 2 বছর চলল, কোনো সমস্যা হয়নি। এদিকে ফ্ল্যাটে মানুষের আসা যাওয়াও শুরু হয়ে গেছে। মানে কেউ ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে, আবার কেউ ভাড়া নিচ্ছে। এভাবে প্রতি মাসেই চলতে থাকে। নতুন ভাড়াটিয়ারাও আসতে থাকে। অবশ্য আমি সেই বাড়িতে থাকি না, যদিও সেখানে আমাদের জন্য আলাদা একটা ফ্ল্যাট আছে। আমি ভেবেছিলাম আরও কয়েক বছর পর আসব। এদিকে ভাড়াটিয়ার আসা যাওয়া চলতে থাকে, তাই কার সাথে কি জিনিস বা কোনো অশরীরী এসেছে কিনা সে বিষয়ে আমি অবগত নয়। এখন কোন ভাড়াটিয়ার সাথে কি এসেছে আমি জানি না। হঠাৎ একটা মাসের 13 তারিখ থেকে ঘটনার সূত্রপাত। কারণ 13 তারিখে আমার বিল্ডিংয়ের একটা ফ্ল্যাটে একজন 18 বছরের মেয়ে সকালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়, অবশ্যই মৃত। এখন পুলিশ এলো, সবাইকে জিজ্ঞাসাবাদ করলো। মেয়েটির মা বাবা বলছেন, আত্মহত্যা করার মতো কোনো কারণই ছিল না। আগের দিন রাতেও নাকি মেয়েটি স্বাভাবিক আচরণ করছিল, কিন্তু ও যে আত্মহত্যা করবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। বাড়িওয়ালা হিসেবে আমাকেও জিজ্ঞাসাবাদ করলো। এখন সে কেন আত্মহত্যা করলো সেটা আমারও জানা নেই। আর তাছাড়াও এত ভাড়াটিয়ার মধ্যে কোনটা কে আর কোনটা কার মেয়ে সেটা মনে রাখা অনেকটাই মুশকিল। এদিকে মেয়েটির লাশের ময়নাতদন্ত হলো। এখন মেয়েটির ময়নাতদন্তে উঠে এলো আরও বিস্ময়কর আর চাঞ্চল্যকর তথ্য। মেয়েটির দেহে নাকি কোনো রক্ত ছিল না, মানে 1 ফোঁটাও ছিল না। আরও অবাক করা তথ্য হলো, মেয়েটির শরীর থেকে কিডনি, লিভার, কলিজা গায়েব। মানে এমন মনে হচ্ছে তার কখনো এসব জিনিস ছিলই না। একজন ব্যক্তির এসব না থাকলে তার তো বেঁচে থাকাই মুশকিল, কিন্তু এটাই হয়েছে। হয়তো তার কাছে এসব ছিল না, আর না হয় কেউ এসব গায়েব করে দিয়েছে। কিন্তু পুলিশের মাথায় আর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেটি হলো, মেয়েটির দেহে কোনো কাটাছেঁড়ার দাগ নেই। তাহলে তার এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলি গেল কই? আর গায়েবই বা করলো কিভাবে, কোনো কাটাছেঁড়া ছাড়াই? এদিকে এই সব শুনে তার মা বাবা তো কান্নায় অস্থির। তারা এটা বিশ্বাস করতে শুরু করেছে যে তাদের মেয়েকে কেউ কালা জাদু করেই মেরেছে।
কিন্তু কে করবে এরকম? তাদেরও তো তেমন কোনো শত্রু নেই, মধ্যবিত্ত পরিবার, এদিকে পুলিশও অবাক। আর কালা জাদুর কথা পুলিশ মেনে নিতে পারছে না, কারণ এটার কোনো যথাযথ প্রমাণ নেই। আর তদন্তকারী পুলিশ মানলেও তাদের উপর মহলে এসব মানবে না। পরে তদন্ত হলো, কিন্তু পুলিশ কিছুই পেল না। এদিকে সেই তদন্ত শেষ হতে না হতেই পরের মাসের 13 তারিখ আবার সে আগের ঘটনা। এবারের মেয়েটির বয়স 21 বছর। তারও অবস্থা একই, দেহে রক্ত নেই, কিডনি, লিভার, কলিজা সব গায়েব। মেয়ের শরীরে কোনো কাটা ছেঁড়ার দাগ নেই। এমন মনে হচ্ছে যেন তার এসব কোনোদিন ছিলই না। একটা কেস সমাধান না হতেই আর একটা। এবার পুলিশ তো বেশ চিন্তিত হয়ে পড়ল। পরপর দুইটা একই কেস, একই স্টাইলে আত্মহত্যা নাকি মার্ডার। এসব দেখে বাকি লোকেরা বলছে এসব নিশ্চয়ই কালা জাদুর ব্যাপার স্যাপার, কিন্তু পুলিশ মানতেই নারাজ হলেও তারাও এটা প্রমাণ করতে পারছেন না যে এটা মানুষের কাজ, কারণ শরীরে কোনো কাটাছেঁড়ার দাগ নেই। তাহলে কিভাবে সম্ভব? এদিকে পুলিশ এই দুইটা কেস নিয়ে বেশ টানাপোড়েনে পড়েছে। উপর মহল থেকে প্রচুর চাপ আসছে, মিডিয়া, নিউজ সব মিলিয়ে খারাপ অবস্থা। এবার এই দুটো কেস সমাধান হতে না হতেই এবার আরও একটা আত্মহত্যা, এটাও পরের মাসের 13 তারিখ। তবে এবারেরটা একটা ছেলের, বয়স 25 মতন। তারও সেই একই অবস্থা, দেহে নেই কোনো রক্ত, কিডনি, লিভার, কলিজা উধাও। এতদিন যেহেতু মেয়েরা আত্মহত্যা করছে, তাই সবাই ভেবেছে শুধু মেয়েরাই হয়তো এর শিকার। কিন্তু যখন দেখলো একটা পুরুষও মারা গেল, তখন সবাই বেশ আতঙ্কিত হয়ে পড়ল। কেউ বুঝছে না যে এটা কেন হচ্ছে। যদি তারা অবসাদে ভুগে আত্মহত্যা করে, সেটা তারা করতেই পারে, তবে তাহলে তাদের দেহে রক্ত, কিডনি, লিভার, কলিজা কোথায় গেল? এবার সবাই আঁটো হয়ে মাঠে নেমে পড়েছে। পুলিশরাও বিভ্রান্ত। এখন এই কেস আরও গুরুতর হয়ে গেছে। এবার উপর মহল থেকে আগের চেয়েও বেশি চাপ আসছে। তাই বাধ্য হয়েও কেস পুলিশের হাত থেকে সিআইডির হাতে হস্তান্তর করা হয়েছে। এবার নতুনভাবে সিআইডিরা তদন্ত শুরু করেছে। কেসের তদন্ত সেই প্রথম থেকে আবার শুরু করেছে। তো বন্ধুরা, আজকের এই অভিশপ্ত বাড়ির প্রথম খণ্ড আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে লাইক করে সাবস্ক্রাইব, সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সমস্ত নতুন ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছায়। ও হ্যাঁ, যদি আপনাদের জীবনেও ঘটে থাকা কোনো ভৌতিক ঘটনা বা কোনো শোনা কাহিনী থাকে, অবশ্যই আমাকে স্ক্রিনে থাকা এই ইমেল অ্যাড্রেসে বা আমার ফেসবুক পেজে লিখে পাঠাতে পারেন। তো চলো টাটা, বাই বাই, স্টে ব্লেসড, বি হ্যাপি।